রোগ শোক জরা এই তিন নিয়েই মানুষের জীবন। আর এই জীবদ্দশায় মানুষ যখন অসুস্থ হয় তখন মানুষ আসে এই সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিজের সুস্থতার জন্যে। দক্ষিণবঙ্গের এই প্রবেশদ্বার খুলনার 9টি উপজেলার অসুস্থ মানুষরা এই একটিমাত্র স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল। আর এই স্বাস্থ্যসেবায় তারা বারবার হচ্ছেন বঞ্চিত, কারণ এখানে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অনেক অন্তরায় রয়েছে, অনেক রকমের বিপত্তি রয়েছে। খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল 1912 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের খুলনা বিভাগের প্রথম ও অন্যতম প্রধান সরকারি চিকিৎসা বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠান। 1992 সালে দক্ষিণবঙ্গের সাধারণ মানুষের উন্নত চিকিৎসা সেবা ও মেডিকেল শিক্ষার দাবির প্রেক্ষিতে খুলনা শহরের প্রবেশপথে, যেটা বর্তমানে আন্তজেলা বাস টার্মিনালের কাছে, 40.25 একর জমির উপর এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। কলেজের সাথে সংযুক্ত হাসপাতালটি প্রথমে 250 শয্যা নিয়ে 1988 সালে যাত্রা শুরু করেছিল, যা পরে মেডিকেল কলেজের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। 1992-93 শিক্ষাবর্ষে MBBS কোর্সে ছাত্রছাত্রী ভর্তির মাধ্যমে এর একাডেমিক কার্যক্রম শুরু হয়। শুরুর দিকে এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকলেও বর্তমানে এটি খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। অথচ দক্ষিণবঙ্গের এই একটিমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। রয়েছে স্বাস্থ্যসেবায় অভিযোগ, রয়েছে ট্রলি সার্ভিসে অভিযোগ, রয়েছে হুইল চেয়ারে অভিযোগ, রয়েছে অ্যাম্বুলেন্সে অভিযোগ, এমনকি ওষুধপত্রেও রয়েছে নানা অভিযোগ। আর সেই সমস্ত অভিযোগের খোলস খুলতেই এশিয়ান টেলিভিশনের ইগল টিম হাজির হয় খুলনা মেডিকেলের সামনে। নানা অভিযোগ রয়েছে এই হাসপাতালের বিরুদ্ধে। স্বাস্থ্যসেবায় ঘাটতি, টয়লেট অপরিচ্ছন্ন, খাদ্য অনুন্নত এবং শয্যার ক্ষেত্রে তো 250 শয্যার এই হাসপাতালে কোথাও এতটুকু তিল ধারণের ঠাঁই নেই যেখানে রোগী নেই। অনুসন্ধানী টিম যখন চৌকস ক্যামেরা নিয়ে কৌশলে এগোতে থাকি, আর ঠিক তখনই একের পর এক বিভৎস চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে। হাসপাতালের এমন কোনো জায়গা নেই যেখানে রোগীরা তাদের বিছানা পেতে শুয়ে আছে, আর যেখানে রোগীরা শুয়ে আছে ঠিক তার চারপাশে যে ময়লা আবর্জনার স্তূপ, তা দেখে বুঝতেই পারবেন না এটা কোনো চিকিৎসা কেন্দ্র নাকি কোনো ফুটপাত। সিট পাওয়া যায় না, এই জন্য আমরা সিট এখানে দেওয়া হয়েছে। কষ্ট হচ্ছে, কষ্ট করলে করবো কি। পরিবেশ সব দিক দিয়ে নোংরা। এই ড্রেনগুলো দেখেন, এই ড্রেন পরিষ্কার করে না, একেবারে গান্দা, মশা বিনবিন করে। হাসপাতাল নোংরা আর পরিবেশটা অনেক খারাপ। অসুস্থতা রোগী থাক, তার সাথে তারা অসুস্থ হয়ে যাচ্ছে শুধুমাত্র এই পরিবেশের কারণে। যেখানে যে শুয়ে থাকি রাত্রেবেলায় বাতাসের সাথে বাথরুমের গন্ধ আসে, ময়লার গন্ধ আসে। হাসপাতালের ভেতর অসংখ্য সমস্যার মধ্যে সবচেয়ে প্রকট যে সমস্যা তা হলো টয়লেট বা ওয়াশরুম। শব্দটা ইংলিশে যতটা চমৎকার শোনায়, এখানকার ওয়াশরুমগুলো ঠিক ততটাই বিকৃত আর নোংরা, যেখানে আমাদের ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে যেতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। যান বাথরুমে যান, তাইলেই পাবেন। 3 দিন 4 দিন পর আজকে ভিতরে বাথরুমে যাইতে পারছি। ওয়াশরুমে আর কি যাওয়া যায় না, মানে বমি করে দেয় আর কি। ড্রেনে মশা পানি থাকে না, তারপরে ওয়াশরুমগুলো খুবই ওর ভিতরে যেটা সাধারণ মানুষের এটা তো আছে, তো নোংরা তো আছে, ওই মাথায় যাওয়া লাগে পোশাক করার জন্য। দরজার মধ্যে কিছুই নাই, বাথরুম অতিরিক্ত নোংরা, পুরুষ মুরুষ সবাই একসাথেই ঢুকতে আছে। দরজা যদি না থাকে তা কিভাবে একজন বসবে, সাথে করে একজন যাওয়া লাগে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের 250 শয্যার এই চিকিৎসা কেন্দ্রের অবস্থা দেখে বলতেই হয়, হ্যাঁ আসলে এই হাসপাতাল কি চিকিৎসা দেবে? এরই তো চিকিৎসা সবার আগে প্রয়োজন। কিন্তু যারা এর ডক্টর রয়েছেন, সেই কর্তা ব্যক্তিদের তাদের নজরে আসে না এ সমস্ত অসহায় মানুষের অজানা কাব্যের চিত্র। এই যে দেখেন এখানে অনেকগুলা বেড আছে, কেন যে এগুলা তালা মেরে রাখছেন তো
জানি না, এগুলো সব আমাদের নিজেদের। কোনো সিট নেই, এই জন্য মাটিতে আমরা করতেছি, কোনো একটা ব্যবস্থাও করতে পারতেছে না কর্তৃপক্ষ। মাটিতে যখন ছুঁই থাকে লোক রুগীটা তো আর ভালো হচ্ছে না, ও আরও অধপতন হয়ে যাচ্ছে। সে অলরেডি ব্রেন স্ট্রোকে, তার জন্য এখানে সিট খুঁজতে গেলে তাদের এর কাছে ওর কাছে যাইতে হবে, যেটা খালি হবে তারপরে পাওয়া যাচ্ছে না, তার জন্য নাকি কিছু মানুষের কাছে যাইতে হবে তারপর পাইতে হবে। কাদ্দারে ভাটা আছে দেন দিবে বাবা। ডাক্তার ইলিয়াস হাসান, দ্বিতীয় তলা, 212 নম্বর রুম। আর এটা খালি টাকা চাই, হ্যাঁ? 1800 টাকা আমার টাকাই জানে নাও। কে টাকা চায়? আরো কয় কাগজপত্র লয়ে এসে কে ভর্তি টাকা কাগজ। চায়? এই পাশে একটা রুমই কই বাইরেতে করি আসো 1300 টাকা লাগবে। এই রুম যা বলছে? হ্যাঁ এই পাশের রুম যা বলছে? হ্যাঁ, আর উপদ্দা কইছে সে কয় 1200 লাগবে। আমরা আপনাদেরকে দেখাবো, শোনাবো, জানাবো যে সরকারি তরফ থেকে প্রতি বছর যে বরাদ্দটা দেয়া হয় এই সমস্ত অসহায় বৃদ্ধ রোগীদের জন্য, তারা আসলে তাদের হকটা পান কিনা, নাকি মাঝখান থেকে অন্য কেউ হক বঞ্চিত করে নিজেদের ভাগ্যের উন্নয়ন করছেন। তাই যদি করেন, তাদেরকে বলে রাখি, কারো হক মেরে খেয়ে আপনি কাকে খাওয়াচ্ছেন? আপনার সন্তান, আপনার পরিবার, আপনার স্ত্রী, কিংবা আপনি নিজে। একটা কথা মনে রাখবেন, প্রকৃতি যখন বিরূপ হবে, আপনার বিরুদ্ধে যখন প্রতিশোধ নেবে, আপনি তখন কোনো কুল কিনারা খুঁজে পাবেন না। এই সমস্ত অসহায় মানুষের বুকের দীর্ঘ নিঃশ্বাস আপনার জীবনে অভিশাপ বয়ে আনবে। আপনি কি তাই চান? আমরা চাই। আপনার অসুস্থ রোগী কিংবা কারো কোনো রোগী যদি মারা যান, তাদেরকে আনা নেওয়ার জন্য রয়েছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। আর এই অ্যাম্বুলেন্সে আনা নেওয়ার জন্য রয়েছে সরকারি একটি নির্ধারিত ফি, কিন্তু এখানে তা মানা হয় না। এখানে রয়েছে সিন্ডিকেট, আর আপনার সেই প্রয়োজনে আপনি অ্যাম্বুলেন্স পাবেন না, এবং সেই নির্দিষ্ট ভাড়াও আপনি পাবেন না। আপনাকে অ্যাম্বুলেন্স করতে হলে দিতে হবে চড়া। খুলনার 9টি উপজেলার অসহায় মানুষদের সেবা সুনিশ্চিত করবার দায়িত্ব যে কর্তাবাবুদের হাতে, তাদের টেনশন কি? তারা অসুস্থ হলে তো হয় ঢাকা, নয়তো সিঙ্গাপুর কিংবা অন্য কোথাও। কিন্তু দিন শেষে এই দক্ষিণবঙ্গের সহজ সরল মানুষগুলো, তাদের ঠিকই আসতে হয় এই চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিতে। তারা জানেন যে চিকিৎসা পাবেন তা অপ্রতুল, কিংবা আদৌ পাবেন না, কিন্তু তারপরও ওই যে মনের একটা তৃপ্তি, হয়তো এখানে এলেই আমরা সুস্থ হব। এখানে সবকিছু সুযোগ সুবিধা পাবে, অথচ এখানে নাই, কিছুই পাওয়া যায় না। দেখেন আপনি, একটা ওষুধ পানি কিছুই দেয় না, এরা সবকিছুই বাহির থেকে না। এখন আমার তো বাঁচতে হবে, যেভাবেই হোক ট্রিটমেন্ট তো নিতে হবে। কারণ স্বাস্থ্য সেবা যারা যদি না দেয়, তাহলে তো এই দেশটা কিভাবে চলবে বলেন? আর এই মরীচিকার টানেই খুলনা জেলার 9টি উপজেলার অসংখ্য মানুষ প্রতিদিন হাজির হন এই প্রতিষ্ঠানটির সামনে। আর এই বোবা প্রতিষ্ঠানটিও অসহায় মানুষদের কান্না সইতে না পেরে তাদের আগলে নেন গোটা ভবনের প্রতিটি ইঞ্চি কণা, প্রতিটি স্থানে, এমনকি টয়লেটের পাশেও। এই হচ্ছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশদ্বার। আমরা ভেতরে প্রবেশ করব এবং আপনাদের দেখাবো যে হাসপাতালের বর্তমান যে পরিস্থিতি সেগুলো কেমন। এই যে দেখতে পাচ্ছি কিছু পেশেন্ট তারা চলে যাচ্ছে, আবার এই দিকটায় যদি একটু তাকাই তাহলে দেখতে পাবো কিছু রোগী বেরিয়ে যাচ্ছে, কিছু রোগী ঢুকছেন। প্রতিদিন এভাবেই 250 শয্যা বলা হলেও এখানে রোগীর চাপ এতটাই বেশি, প্রতিদিন প্রায় 100-150 পেশেন্ট ভর্তি হন এবং তারা এখান থেকে চিকিৎসা নেন। ডাক্তারে বলা হয়েছে বারবার যে আমার রোগী সুস্থ হয় না কেন, ঘুমের ট্যাবলেট দিয়ে কয় ঘুম পড়াই রাখেন। তারা বলতেছে যে সিট খালি নাই, সিট খালি হলে দেবে। তখন জ্বালা যন্ত্রণা করতেছে, পাগলের মতো হয়ে যাচ্ছে ব্যথাতে। আবার যখন ব্যথাটা করে যাচ্ছে তখন এই যে চুপচাপ করে রয়েছে। যারা রুগী বাইরে হইতেছে তাদেরকে জিজ্ঞেস করেন যে রুগীটা কতটুকু সার্ভিস পাইছে, এখানে কতটা হয়রানি হয়েছে। এই ইয়াগুলো আপনারা নিউজগুলো আপনারা দেখেন না। 4-5 দিন ধরে এখানে কুত্তার মতো দৌড়াইতেছি, সমস্যাটা কোনো রেসপন্স নাই এখানে। আমার রোগীর কালকে ড্রেসিং করাইছে, ড্রেসিং করার সময় ক্যাথেটার খুলে দিয়েছে, ব্লিডিং হইতেছে। আমি আল্ট্রাসাউন্ড করাইতে নিয়ে গেছি প্রিন্স হসপিটালে 2500 টাকা দিয়া। আমি এখানে আসছি যাতে আমার রুগী সুন্দরভাবে সার্ভিস পায়, ওই সার্ভিসটা আমি এখানে পাইনি। ডাক্তার যা আছে তা অপ্রতুল, নার্স যারা আছে তারা সেবার নামে হাঁপিয়ে যান প্রতিদিন, কারণ তাদের সংখ্যা অত্যন্ত কম। এই চিকিৎসা কেন্দ্রে এমন দৃশ্য প্রতিদিন দেখেও কর্তা ব্যক্তিদের যেন টনকই নড়ে না।
এই প্রতিষ্ঠানে প্রতিদিন হুইল চেয়ার নিয়ে চলে সিন্ডিকেট বাণিজ্য, অথচ এটিকে মানুষের সেবার কাজে উপযুক্ত করবার মতো পদক্ষেপ নেবার এমন কোনো সহৃদয় ব্যক্তি এই অঞ্চলে হয়তো বা নেই। থাকলে এই মানুষগুলোকে ভোগান্তির শিকার হতে হতো না। এই হুইল চেয়ারটা কার? হাসপাতালে। হাসপাতালে। আপনি কি এখানে জব করেন? কি হিসেবে আছেন? পরিচ্ছন্ন কর্মী। মানে পরিচ্ছন্ন কর্মী হিসেবে আপনি হাসপাতালে কাজ করেন? হ্যাঁ। কোনো পয়সা পাতি নেন? ওনারা খুশি যাতে। যে ট্রলিতে রুগী শুয়ে যাবার কথা কিংবা ডেড বডি নিয়ে যাবার কথা, সেই ট্রলিতেই চলে বিভিন্ন মালামাল আনা নেওয়ার কাজে, অথচ এটা মোটেই নৈতিকতার মধ্যে পড়ে না। এদের হচ্ছে রুগী নিয়ে গেলে টাকা দিতে হয়, যেমন 100 টাকা 200 টাকা করে দিতে হয়, নাহলে এরা যাবে না, বাধ্যতামূলক এদের টাকা দিতেই হবে। পুরোটা ভাঙ্গা, কোনো কিছু নাই, লাইট নাই। আমি অবজেকশন 2-1 দিছি, কোনো কয় না, কোনো কিছু বলে না। অবজেকশন আমি 2-1 দিছি যে লাইট নাই, কোনো নাই, অপরিষ্কার, এখানে যেখানে ময়লা থাকে ভিতরে, বদনা নাই, দরজা ভাঙ্গা, সবগুলো ভাঙ্গা, বেসিং ভাঙ্গা, কিছু নাই। হাসপাতালে মানুষ আসে সুস্থ হতে, কিন্তু সেই হাসপাতাল যদি হয় অসুস্থ, তাহলে সেই অসুস্থ মানুষ তো আরো অসুস্থ হবে। এখানে সবচেয়ে বড় সিন্ডিকেট কন্ট্রোল করে অ্যাম্বুলেন্স ড্রাইভাররা। এখানে যতগুলো অ্যাম্বুলেন্স আছে সেগুলোর জন্য দূরত্ব অনুযায়ী নির্দিষ্ট ভাড়া সরকারিভাবে বলা আছে, তারপরও তার তোয়াক্কা করছেন না অনেকেই। যার যেমন ইচ্ছে তেমন করে দাম হাঁকিয়ে তারা ভাড়া আদায় করছেন প্রতিদিন এখান থেকে অসহায় মানুষের পকেট খালি করে। আপনার প্যাশেন্টের কি হয়েছে? হঠাৎ করে স্ট্রোক করেছে, আগে মিনি স্ট্রোক ছিল, এখন হঠাৎ করে স্ট্রোক হয়েছে। পরে এখানে আনছি গতদিন বিকালে, আনার পরে ট্রিটমেন্ট দিছে, এখন সিটি মেডিকেলে নিয়ে যাচ্ছি, ওই পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাচ্ছি সিটি স্ক্যান করার জন্য। আমি আজকে মনে করেন যে এই জায়গা 18টা দিন ধরে পড়ে আছে। অ্যাম্বুলেন্সে আপনারা কোথাও নিয়ে গেলে কি টাকা দিতে হয়? হ্যাঁ, টাকা দিতে হয়। আর ট্রলি বা হুইল চেয়ার যদি ব্যবহার করেন তাও টাকা দিতে হয়? হ্যাঁ, টাকা দিতে হয়। তার মানে এখানে টাকা ছাড়া আর কোনো কথা টাকা ছাড়া কোনো গান নাই। সিটি গেলেও টাকা দেওয়া লাগে, বুঝি নাই, আবার বলেন। বেডে গেলেও টাকা দেওয়া লাগে। এই মায়ের ভাষায় বলতে হয় এখানে টাকা ছাড়া কোনো গান নেই। অথচ এই অসহায় মানুষগুলোর অধিকার নিশ্চিত করবার দায়িত্ব যাদের, তারা আছেন নিশ্চুপ। হায় রে দেশ, হায় রে অভাগা আমরা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে সমস্ত রোগীরা প্রতিদিন তাদের চিকিৎসা সেবা নিতে আসেন, তাদের উন্নততর পরীক্ষা নিরীক্ষার জন্য বাইরে নিয়ে আনা, কিংবা এখানে যদি কোনো রোগীরা মৃত্যুবরণ করেন তাদের বহনের জন্য রয়েছে অ্যাম্বুলেন্স সেবা। কিন্তু এই অ্যাম্বুলেন্সের সরকারি নির্ধারিত ফি কে তোয়াক্কা করে? এখানেও রয়েছে শক্তিশালী সিন্ডিকেটের ছবি। অসহায়, ভবঘুরে এবং পাগল শ্রেণীর মানুষদের চিকিৎসার জন্য সরকারি বরাত থেকে একটি তহবিল প্রতি বছর এই প্রতিষ্ঠানের একটি শাখায় আসে, আর সেই শাখাটির নাম হচ্ছে সমাজসেবা ও সমাজ কল্যাণ অধিদপ্তর। আর এই অধিদপ্তরের কর্তা ব্যক্তির নাম হচ্ছেন আনিসা বাসির। আনিমা বাসির সমাজসেবা অফিসার। আসলে গত 4 দিন আগে আমরা এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতি বছর যে গভর্নমেন্ট থেকে দুস্থ অসহায় মানুষদের সেবার জন্য যে অর্থ, যে সমস্ত সামগ্রী বরাদ্দ করা হয় তা প্রপারলি তারা পান কিনা, এবং আমরা একটা ছোট্ট একটা সমীক্ষা চেয়েছিলাম। আমরা আনিসা বাসিরের সাথে টেলিফোনে সময় ঠিক করে আমাদের সার্কিট হাউসে ফিরে এলাম। পরের দিন আমরা আবারও হাজির হই সমাজ কল্যাণ অধিদপ্তরের সামনে। তথ্য তো দূরে থাক, মস্ত বড় তালা ঝুলছে আমিনা বাসিরের দরজায়। তিনি প্রথম দুদিন আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করলেও আজকে তিনি আমাদের সময় দিয়ে, আমরা যখন সময় মতো এলাম তখন দেখলাম তার দরজায় মস্ত বড় একটা তালা ঝুলছে। তার মানে তিনি উপস্থিত নেই। আমরা তার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করব, দেখি তিনি কি বলেন। এই হচ্ছে আনিমা বাসিরের নাম্বার, আমরা কল করছি, দেখি উনি কি বলেন। ভালো আছেন? জি আপা, আসসালামু আলাইকুম। জি আপা, আপনার রুমে তো তালা ঝুলছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি আবার আসবেন কখন? আমিনা বাসির আমাদেরকে এবার সময় দিলেন আগামীকাল 11টায়। আমরা আগামীকাল 11টা পর্যন্ত অপেক্ষা করে দেখব যে তিনি তার শেষ কথা কি বলেন।
আমরা অপেক্ষা করব কাল সকাল পর্যন্ত, দেখব আনিমা বাসির তার ব্যাখ্যায় কি ব্যাখ্যা দেন। ঘড়ির কাঁটায় ঠিক 11টা। ইগল টিম এসে হাজির আমিনা বাসিরের গেটে। আমিনা বাসির নেই, আছেন তার ঊর্ধ্বতন সহযোগী। তিনি রোগীটাকে দেখছিলেন। আমরা এই ফাঁকেই কিছু রোগীদের সঙ্গে কথা বলি। রাতে যা বেরিয়ে এলো, আমরা তো কোনো ওষুধ পানি পাইলাম না, সব বাইরে থেকে কেনা। এই রোগী কি এখানে থাকলে কি সুস্থ হবে মনে হয়? না, আরো অসুস্থ হবে। অসুস্থ হবে, ঠান্ডা। সিট না দিলে সুস্থ হবে কি কায়দায় কন? সিট না দিলে সুস্থ হবে কি কায়দায় কন? সিট না দিলে সুস্থ হবে কি কায়দায় কন? আমরা এখানে আসার ঘন্টা 3 পর, মানে ঠিক 1টা কিংবা 1:30টার দিকে আমিনা বাসির হন্তদন্ত হয়ে ঢুকলেন তার রুমে। রিয়েলিটি আমার অফিসের প্রেক্ষাপট, মানে আমার 250 বেডের প্রেক্ষাপট, আমার বরাদ্দের প্রেক্ষাপট। এটা যদি আমি একটা ঢাকা হাসপাতাল ধরি, সেখানে যদি বরাদ্দ হয়, ওরা এগুলো দিতে পারছে পথ্যাদি, আমি এখানে দিতে পারছি, আমি পারি না। এবার কেন পারি না? তার কারণ আমার এখানে রোগীর প্রেশার বেশি, আমি ওষুধ দিতে হিমশিম খেয়ে যাচ্ছি। কিন্তু আপনি এই অ্যালটমেন্টটা আসে না, আসে ওই 24 লাখের ভিতরেই, ওই 24 লাখ আমার তালাদা আসে। আমরা চাই এক নতুন সমাজ, আমরা চাই এক নতুন অধ্যায় সূচিত হোক। আর সেই অধ্যায়ে আমাদের থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো প্রতারণা কিংবা কাউকে ঠকানো চক্র। মানচিত্রের সর্বদক্ষিণের যে বিভাগ, সেই বিভাগের নাম হচ্ছে খুলনা। আর এই খুলনা বিভাগে রয়েছে 10টি জেলা। আর এই 10 জেলার অসংখ্য অসহায় মানুষ প্রতিদিন এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন তাদের স্বাস্থ্যসেবা নিতে। মানবাধিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি, সেটি হচ্ছে স্বাস্থ্যসেবা। এই 10 জেলার অসংখ্য অসহায় নিপীড়িত মানুষ তাদের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রতিদিন। ওকে, আমি জবাবদিহি করার জন্য আমি একবার সব সময় প্রস্তুত, কারণ আমি চেষ্টা করি সর্বোচ্চ লেভেল থেকে আমি সব কিছু নলেজে রাখার, বা কোনো কিছু আমার নলেজের বাইরে না যাওয়া। কথোপকথনে আমি আমার পেপার চাইলেই তিনি আমাকে বললেন, হ্যাঁ তিনি অপারগ, যা বলবেন ডিরেক্টর সাহেব বলবেন। আমিও মুচকি হেসে আমিনা বাসিরকে ছেড়ে এবার পথ নিলাম ডিরেক্টরের কামরার দিকে। পরিচালক মহোদয়ের কাছে আমাদের অনেক প্রশ্ন। এত ময়লা কেন এই হাসপাতালে? কোনো ক্লিনার ঠিকমতো কাজ করছে না কেন টয়লেটগুলোতে? এত নোংরা টয়লেটে রোগীরা কি করে ব্যবহার করতে পারে? এমন হাজারো প্রশ্ন। তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে হাসপাতালের একটি টয়লেটে, যে টয়লেটটি পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে, সেই টয়লেটটিকে তালা মেরে রাখা হয়। হাসপাতালে অসংখ্য রোগীদের একটাই দাবি ছিল, তালাবদ্ধ এই টয়লেটটি যেন খুলে দেওয়া হয়। আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই পরিচালক মহোদয়ের দরবারে এসে হাজির হই। কিছু সমস্যা আছে, যেমন ধরেন ওই যে রোগীর লোড বেশি, ওরা রোগীদের জন্য খাবার নিয়ে আসে, সেখানে ধরেন নানা ধরনের পলিথিন, অন্যান্য প্যাকেট, চিপসের প্যাকেট এগুলো নিয়ে আসে। এগুলা অনেকে ওই টয়লেটে পাইপলাইনের ভিতরে ফেলে, পানি জমে যায়। ক্লিনার আছে, কিন্তু ক্লিনাররা বলেছে যে তারা কাজ করছে কিন্তু তারা বেতন পাচ্ছে না, বিনা পয়সা। ক্লিনার আউটসোর্সিং এর মধ্যে যারা আছে, হ্যাঁ তাদের তো বেতনের যে বিষয়টা, এটা প্রক্রিয়াধীন আছে। এটা আমাদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে। তো সে তাদের অনুমতি যখন আসবে, আসার পরে আমরা তাদের সাথে চুক্তি করব, করার পরে মন্ত্রণালয়ে টাকার জন্য আমরা চাইবো, চাওয়ার পরে ওনারা দেওয়ার পরে ওনাদের প্রাপ্ত। 10 বছর 12 বছর ধরে যারা বিনা পারিশ্রমিকে কাজ করছে, তাদের বিনা পারিশ্রমিকে তো কাজ করতে আমরা তাদেরকে বলিনি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে রোগীদের আক্ষেপ আর ক্ষোভ আমাদের কাছে তারা প্রকাশ করেছিল, সেই সমস্ত অভিযোগ নিয়ে আমরা এই হাসপাতালের পরিচালক মহোদয়ের কাছে আমরা প্রশ্ন করেছিলাম। তাকে জিজ্ঞেস করেছিলাম এই অনিয়মগুলো বন্ধ হবে কি করে বন্ধ তালার বাথরুম ওপেন হবে। সুস্থ শরীর সবল মন সবারই এবার প্রয়োজন। হ্যাঁ, আমরা সুস্থ থাকতে চাই, সুস্থভাবে বাঁচতে চাই। আর এই সুস্থভাবে বাঁচার জন্য আমাদের নিয়মিত খাদ্যাভ্যাস এবং আমাদের সব কিছুর বাইরের চিকিৎসা খুব বেশি প্রয়োজন। এমনিতেই আমাদের মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসা সেবাটি হচ্ছে অন্যতম। আর এই চিকিৎসা সেবা যাদের হাতে অর্পিত, তারাই পারেন আমাদেরকে সঠিক সেবাটি নিশ্চিত করতে। তারা যদি তা না করেন, তাহলে আমরাই বা যাই কই। আমাদের শুধু একটাই বলার থাকে যে আপনাদের হাতে আমরা জিম্মি। আমরা আপনাদের হাতে জিম্মি থাকতে চাই না। আমরা মুক্ত স্বাধীন দেশে মুক্ত সেবা নিয়ে মুক্তভাবে বেঁচে থাকতে চাই। আর তার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। একটু দয়া করে আমাদের স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করুন। আল্লাহ আপনাকে সুস্থ সবল এবং ভালো রাখবেন। সর্বদক্ষিণের এই বিভাগ, যাকে বলা হয় বাংলাদেশের দক্ষিণের প্রবেশপথ, সেই প্রবেশপথের 1300 নদীর এই বিভাগের অসংখ্য মানুষ অসহায়। তারা
তাদের সুস্থ স্বাস্থ্যসেবা চায়। আর তাদের এই সুস্থ স্বাস্থ্যসেবা নিশ্চিত করবার দায়িত্ব আমার, আপনার, আমাদের। আর আমরা তা যদি না করতে পারি তাহলে হয়তো আমাদেরকে একদিন এই ক্যামেরার সামনেই জবাবদিহিতায় দাঁড়াতে হবে।